ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজরুম লাইভের। আর নিউজরুম লাইভের শুরুতেই আজ নজর রাখবো ভোটের আগে বন্দে ভারত। হ্যাঁ, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে। জানুয়ারির মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আর কমাস পরেই পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট রয়েছে। তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার উদ্বোধনের পিছনে ভোটের অঙ্ক দেখছে তৃণমূল, কিন্তু মানতে নারাজ বিজেপি। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएगी। বন্দে ভারত এক্সপ্রেস দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। এ মাসে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের হাওড়া, অসমের গুয়াহাটি। হাওড়া গুয়াহাটি এই রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ এবং অসম এই দুই রাজ্যেই আর কিছুদিন পরে বিধানসভা ভোট। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারতটা নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফোর্ট বেশি লোক চাইছে, তো সেখানে বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। माननीय प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं। तो बहुत सोच समझ के ये किया गया है, ईस्टर्न सेक्टर से चालू किया। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। লোকসভা আসন বদল, তারপরই হার, আর এরপর থেকেই দলে যেন কোণঠাসা দিলীপ ঘোষ। অমিত শাহের বৈঠকের পর সেই সমীকরণে বদল। নতুন বছরে ফের পুরনো মেজাজে দিলীপ ঘোষ। প্রত্যেক নেতার জীবনে এরকম পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি। 2024 লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের। মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে, সেখানে হেরে যান দিলীপ। বঙ্গে লোকসভা আসনও 24 কমে যায় বিজেপির। এরপরই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ। পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না, প্রমাণ হয়ে গেছে। তো আমি বাকি জায়গায়ও করব, কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়। আসন বদল, তারপর হার। এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে। বিজেপির কোনো বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। অনেকটা যেন কোণঠাসা হয়ে পড়েন। বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। প্রায় 7 মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা। ফের সক্রিয় দিলীপ, ফের পুরনো ময়দানে, পুরনো মেজাজে। সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন যেমন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। অসম্ভব কি আছে পৃথিবীতে? রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন, আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। নিউজ 18 বাংলা। আর কামব্যাক করেই ফের একেবারে পুরনো মেজাজে দিলীপ ঘোষ দিলেন হুঙ্কার, ঘোষণা করলেন জনসভার, বার্তা দিলেন দলের মধ্যেই। আমার পার্টির তলার কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও। বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসেছে, তারা ওই কালচারে বিশ্বাস। গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, টিএমসি লোকেরা আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। কারো নাম না বললেও দিলীপ ঘোষ আসলে কাকে নিশানা করলেন সেটা তার এই মন্তব্যে স্পষ্ট বলেই অনেকের মত। আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। বাংলার ভোটের রাজনীতিতে বিজেপির বড়সড় উত্থান 2019-এ, সেই সঙ্গে পাল্লা দিয়ে পদ্মের ঘরে বেড়েছে আদিনব্যর দ্বন্দ্ব। বারবার শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে একজোট হয়ে লড়াই করার। তারপরেও পরিস্থিতি বদলায়নি। 21-এর পরে দলের অন্দরে ক্রমেই কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। পদ গেছে, দাপট কমেছে। গত বছর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যান দিলীপ। তারপর বিজেপি এমনই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন দলে আদিনব্যর দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে।
এবার বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে বঙ্গ সফরে এলেন অমিত শাহ। সেই শাহী বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। প্রায় 1.5 বছর পর দলের কোনো শীর্ষ নেতার সঙ্গে দেখা গেল দিলীপকে। অনেকে বলছেন আদি নব্বর দ্বন্দ্ব মেটানোর বার্তা এতদিন শুধু মুখের কথা হয়েই থেকে গেছে, এই প্রথম কাজে দেখা গেল। এবং দিলীপ ঘোষকে সামনে রেখে অমিত শাহ বুঝিয়ে দিলেন বঙ্গজয়ে একজোট হয়েই ঝাঁপাতে হবে সবাইকে। গোটাটাই হলো 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে। ভোটের মুখে ফের মেজাজে দিলীপ। লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। ময়দানে ফিরেছেন, মেজাজে ফিরেছেন। বৃহস্পতিবার সল্টলেকের পার্টি অফিসে গিয়ে বৈঠক করেন দিলীপ। কামব্যাকের পর 13ই জানুয়ারি জনসভায় দিলীপ ঘোষ দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘড়াই কালকে এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। আর এবার নজর রাখবো টার্গেট 26 আর পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে কাল থেকেই, হ্যাঁ, নতুন বছর পড়লো আর কাল থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে নবজোয়ার যাত্রা ছিল, আর 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। কি কি কর্মসূচি, কিভাবে সাজানো হয়েছে জানবো। তবে তার আগে আরো একবার জানাই, টার্গেট 26 পথে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে কাল থেকেই 2রা জানুয়ারি, 1লা জানুয়ারি নতুন বছর পড়লো, আর 2রা জানুয়ারি থেকেই ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর আগে কি দেখা গিয়েছিল, অভিষেকের নবজোয়ার যাত্রা, আর 26-এর লক্ষ্যে এবার আবার জিতবে বাংলা। আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে, এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে, যেমন বিভাস সর্দার রয়েছে, আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। 24-এর ভোটের আগে কি দেখা গিয়েছিল, 24-এর লোকসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা, যার প্রভাব অবশ্যই পড়েছিল ভোটের ফলাফলেও। এবং 26-এর লক্ষ্যে এবার কি, একেবারে 2রা জানুয়ারি থেকেই পথে নেমে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এবার 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল বারুইপুরে এবং শনিবার আলিপুরদুয়ারে সভা রয়েছে। এভাবেই একের পর এক ঠাসা কর্মসূচি থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের প্রতিষ্ঠা দিবসে ভোট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতার। রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রীর। প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা, কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আর এবার নজর রাখবো, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। হ্যাঁ, সংগঠনের ট্রাস্টের সভাপতি পদ ছিল তার, সে পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টসের এক্সিকিউটিভ কমিটি তৈরি নিয়ে প্রশ্ন, ঠিক কি কারণ, এক্স্যাক্টলি কেন ছাড়লেন ফ্রন্ট? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ। সোনিয়া, আরজিকর আন্দোলনের অন্যতম মুখ এই অনিকেত মাহাতো, এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্টের সভাপতি অনিকেত মাহাতো। তার সঙ্গে অতীতেও বেশ কয়েকবার সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্বের মতবিরোধ হয়েছে, কিন্তু তারপরেও তিনি এই পদে ছিলেন। যদিও আজকে 2026 সালের একদম বছরের প্রথম দিন থেকেই তিনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পোস্ট করে তিনি অব্যাহতি দেওয়ার কথা বলেছেন, কারণ তার বক্তব্য যে অগণতান্ত্রিকভাবে যেভাবে এই কমিটির, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যেভাবে এখানকার বোর্ড অফ ট্রাস্টের 37 জন সদস্য এক্সিকিউটিভ কমিটি হিসাবে নির্বাচিত করা হয়েছে, সেই ভোট বা নির্বাচন সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে করা হয়েছে, এই অভিযোগ তুলেই তিনি সেখান থেকে অব্যাহতি চেয়েছেন। ফলে বলা যেতে পারে গত বেশ কিছুদিন ধরেই যে আর্থিক অনিয়ম নিয়ে যে প্রশ্ন উঠছিল এবং বিভিন্ন অডিট করা নিয়ে, সেই অডিট নিয়ে তার সঙ্গে দলীয় জুনিয়র ডক্টর ফ্রন্টের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্বের মতবিরোধ এসে গেছিল। এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই
তার সঙ্গে একটা দ্বন্দ্ব চলছিল এবং সেই দ্বন্দ্বের অবসান ঘটলো আজকে অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে তিনি পদত্যাগ করলেন। বেশ, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের একটা ডিড আছে। সেই ডিডে পরিষ্কার ভাবে যে কথা বলা আছে যে এক্সিকিউটিভ কমিটি বা নতুন কমিটি তৈরি করার কোনো প্রভিশন নেই, কোনো প্রস্তাবনা নেই। তাহলে যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে এই প্রস্তাবনা আনা উচিত। আমি এই জায়গা থেকে চেয়েছিলাম আইনি পরামর্শ নেওয়া হোক, আইনি পরামর্শ নিয়ে এই ট্রাস্টের যে প্রভিশন নেই সেই প্রভিশনটা আনা হোক, নতুন কমিটি তৈরি করা হোক, এই ট্রাস্টের সাথে যে সম্পর্ক তৈরি করার কথা সেই সম্পর্কের জায়গাতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বাকি যারা সহযোদ্ধা আমার তারা যেতে সমর্থন হন। তাহলে এই সমর্থন যদি তারা না হন তাহলে যে সমস্যাটা তৈরি হয় বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো জায়গা থাকে না। আশা করি তারা তাদের ভুল সংশোধন করে অভয়ের ন্যায় বিচারের লড়াইতে এগিয়ে আসবে। ওর মধ্যে অনেক রহস্য আছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে অভয়ার সেন্টিমেন্টকে ব্যবহার করে যেভাবে নানা তহবিল সংগ্রহ হয়েছে, কমিটির নামে দখলদারি চলেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করা হয়েছে এবং হিসাব বহির্ভূত নানা রহস্য নিয়ে প্রশ্ন উঠেছে, তার একটার সদুত্তরও পাওয়া যায়নি। ফলে সেখানে তো একটা রহস্যাবৃত জিনিস চলছিলই। এবার তার মধ্যে ওদের নিজেদের মধ্যে কি নিয়ে কি লেগেছে, কে হয়তো কমিটিতে থাকতে চায়, ওর পছন্দ হয়নি, ওটা তো আর কমিটি নেই, ওইসব ট্রাস্ট কমিটিগুলো তো মধুভাণ্ডে পরিণত হয়েছে। তামান্না খাতুন, তার মা অসুস্থকে তামান্না খাতুন কালীগঞ্জ উপনির্বাচনের ফলের দিনই বোমাবাজির ঘটনা ঘটেছিল। মোলান্দিতে বোমাবাজিতে তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল, আর আবারও অসুস্থ হয়ে পড়েছেন তামান্না খাতুনের মা। চিকিৎসার জন্য তাকে আনা হচ্ছে শহর কলকাতায়। মঙ্গলবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মা সাবিনা ইয়াসমিনের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার এই যে তামান্নার মৃত্যু হয়েছিল মোলান্দিতে বোমাবাজিতে, সেখানে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু এখনো 14 অভিযুক্ত অধরা, যাদেরকে এখনো ধরা যায়নি। সেই আতঙ্কেই আত্মহত্যার চেষ্টা বলে পরিবার দাবি করছে। কৃষ্ণনগরে হসপিটাল দিয়ে গেছিলাম কালকে, আচ্ছা, তা ওখানে কালকে পুলিশে ওখানে মানে ওদের ছাড়ি নিয়েছে, ছাড়ি নিয়েছে দেখি আরও অসুস্থ, ওই জন্য আজকে মানে কলকাতা আমাদের হসপিটাল আমার নিয়ে যাচ্ছে। মানে গতকাল আপনারা ছাড়াননি পেশেন্টকে? না, আমরা ছাড়াননি, ওখানে পুলিশে বললে ছাড় করে দিলেন। পুলিশ তো ডাক্তার নয়। ডাক্তার না, পুলিশে যেহেতু বললো, এবার পুলিশ আমাদেরকে বলছি ছাড়িয়ে দেন, আসামি তো ভালো আছে। আমরা অনেক আতঙ্কে আছে, ওই মানে টেনশন আরও বাড়ছে, রাসায়নিক ধরা পড়ছে না গো, ওই জন্য মানে আতঙ্কেতে কালকে ও মানে ঘুমের ট্যাবলেট খেয়েছিল। আর এই যে এসআইআর এর হিয়ারিং চলছে, এখানে একের পর এক অভিযোগ রয়েছে। কেউ অ্যাম্বুলেন্সে, কেউ ভাঙা পায়ে শুনানিতে। বৃহস্পতিবারও এসআইআর শুনানিতে হয়রানি অব্যাহত রইল। অভিযোগ এমনটাই। উত্তর 24 পরগনার পানিহাটিতে আবার আরেক ছবি। কি অভিযোগ? অসুস্থ বৃদ্ধার বাড়ি গিয়ে শুনানিতে নারাজ বিএলও। অসুস্থ, হাঁটতে পারেন না, তাই অ্যাম্বুলেন্স চেপেই এসআইআর শুনানিতে। ঝাড়গ্রামের রঘুনাথপুরের বাসিন্দা অশীতিপর রূপচাঁদ মান্ডি বয়সজনিত নানা রোগে ভুগছেন, হাঁটতে পারেন না। পরিবারের দাবি বৃদ্ধ শয্যাশায়ী, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তাকে শুনানিতে ডাকা হয়েছে। বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সে করে তাকে শুনানিতে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বেলপাহাড়ি বিডিও অফিসে। ও খুব অসুস্থ আর কি, অসুস্থতার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে। হিয়ারিং তো তাহলে তো অন্যরকম ভাবে করা যেত। শুনেছি যে 80-85 বছর বয়স যাদের হবে তার আগে নাকি বাড়িতে গিয়ে তাদের হিয়ারিংটা হবে। তো কই আমরা তো দেখলাম তো অ্যাম্বুলেন্সে করে নিয়ে এলো। আলিপুরদুয়ার শহরের সারদাপল্লীর বাসিন্দা শিখা ভৌমিক, দুপায় প্লাস্টার। এই অবস্থায় শুনানিতে তার দাবি দিন 7 আগে সিঁড়ি থেকে পড়ে দুপা ভেঙে গিয়েছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় শুনানির নোটিশ ধরানো হয়েছে। তাই ভাঙা পা নিয়েই যেতে হয়েছে আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে এসআইআর শুনানিতে। 2002 আমাদের নাম নাই ভোটে, কষ্ট হচ্ছে, ব্যথাটা আসছে যে নাম নাই, আবার যদি এখন না আসে, আবার যদি না থাকে ওই জন্য।
উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার কাঠগোলার বাসিন্দা অলকা মিত্র, বয়স 80, শয্যাশায়ী। 7ই জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়েছে। তার ছেলের দাবি, মায়ের কোমর ভাঙা, হাঁটতে পারেন না। মঙ্গলবার সংশ্লিষ্ট বিএলওকে তিনি অনুরোধ করেন বাড়িতে এসে শুনানি করতে। অভিযোগ, তাতে রাজি হননি বিএলও অমিত কুমার সাহা। পড়ে যাওয়াতে কোমর অপারেশন হয়েছিল, তাতে একটা রড বসানো হয়েছিল, আর তার পক্ষে এই 4 তলা আমাদের বাড়িতে লিফট নেই, তো তাকে নামানো ওঠানোটা একটা বিশাল ব্যাপার, আর এমনি কিছু মনেও থাকে না। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে যদি বাড়িতে এসে শুনানিটা করানো সম্ভব কিনা। বললো না, আপনাদের যে বয়সী হোক না কেন তাকে যেতে হবে। নির্দেশটা তখন ছিল না বলে আমরা করতে পারিনি। এবারে আমরা যথোপযুক্ত তাকে দেখে নিশ্চয়ই আমরা কোনো প্রবীণ ব্যক্তির ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেব না যাতে তার শারীরিক অসুস্থতার কথা ভেবে আমরা সেইভাবেই ব্যাপারটা সমাধান করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা।